ডক্টর মোহাম্মদ ইউনূস, মুখোশের আড়ালে আসল মানুষটি। বাংলাদেশের প্রথম নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস 1976 সালে তিনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন, যার মাধ্যমে তিনি এবং গ্রামীণ ব্যাংক যৌথভাবে 2006 সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। নোবেল পুরস্কার প্রাপ্তির পর থেকে মোহাম্মদ ইউনূস বিভিন্ন বিতর্কে জড়িয়ে পড়েন। 2006 সালে তিনি নিজে একটি রাজনৈতিক দল গঠন করেন। 111 আনার পেছনেও তার একটি ভূমিকা আছে বলে অনেকে মনে করেন, কিন্তু বর্তমানে তিনি একাধিক ফৌজদারি আইনি জটিলতায় পড়েছেন। তার বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘন ও দুর্নীতির বেশ কয়েকটি মামলা চলমান রয়েছে। নিজে দুর্নীতির দায় থেকে বাঁচার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে বিবৃতি সংগ্রহ করেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে ইতিমধ্যে বিশ্বের নোবেল বিজয়ী বিভিন্ন ব্যক্তি এবং নেতারা তার বিচার কার্যক্রম স্থগিত করার জন্য বিবৃতি দিয়েছেন। তার বিচার স্থগিতের জন্য প্রভাবশালী আন্তর্জাতিক মহল থেকে সরকারের উপর চাপ প্রয়োগ করা হচ্ছে। কিন্তু বিশ্বের সেই খ্যাতিমান ব্যক্তি এবং নেতারা জানেন কি মুখোশের অন্তরালের মানুষটিকে? ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের সমস্যা নিয়ে তিনি নীরব। দেশের কোনো সংকটে উৎসবে তিনি থাকেন না। ব্যক্তি স্বার্থে বিদেশে তিনি সরব। ক্ষুদ্র ঋণের মাধ্যমে দারিদ্রকে জাদুঘরে পাঠানোর ঘোষণা দিয়েছিলেন। দারিদ্র জাদুঘরে যায়নি বটে, তবে তিনি অর্থবিত্ত বৈভবের জাদু দেখিয়েছেন। এখন সামাজিক ব্যবসার আওয়াজ তুলে বিশ্বে বক্তৃতা দিচ্ছেন। সামাজিক ব্যবসা প্রবর্তন হোক না হোক, তার বিত্তের প্রসার ঘটেছে। এখন শিক্ষক থেকে তিনি হয়ে উঠেছেন বিলিয়নিয়ার, কিন্তু তার এই বিত্ত বেড়ে উঠেছে গরিবের সম্পদ লুটে। সরকারকে ঠকিয়ে রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করে। ডক্টর মোহাম্মদ ইউনূস পেশাগত জীবনে অর্থনীতিবিদ হলেও নোবেল বানিয়ে নিয়েছেন শান্তিতে। অর্থনীতিবিদ কিভাবে শান্তিতে নোবেল পেলেন সেটাও ভাবার বিষয়। নোবেল বিজয়ী হিসেবে বিদেশে বক্তৃতা করে পান কোটি কোটি টাকা, কিন্তু প্রশ্ন উঠেছে দেশে এবং জাতির জন্য তিনি কি করেছেন। জোবরা গ্রামে গবেষণা শুরু করেছিলেন ক্ষুদ্র ঋণ কার্যক্রম নিয়ে। এক সময় এই দরিদ্র হত দরিদ্র মানুষদের স্বাবলম্বী করে তোলার কথা বলে দ্বারস্থ হয়েছিলেন বাংলাদেশ সরকারের কাছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রস্তাবেই এরশাদ সরকার গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন। ডক্টর ইউনূস স্থাপনা পরিচালকের চাকুরি নেন। 1983 সালে এটি একটি বৈধ এবং স্বতন্ত্র ব্যাংক হিসেবে যাত্রা শুরু করে। সরকার গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করে একটি আইনের মাধ্যমে এবং সেখানে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয় ডক্টর মোহাম্মদ ইউনূসকে। 1983 সালের 4 সেপ্টেম্বর সরকার গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ নামে একটি অধ্যাদেশ নম্বর 46 জারি করে। সেই সময় গ্রামীণ ব্যাংক শুরু হয় মাত্র 3 কোটি টাকা মূলধন দিয়ে। এর মধ্যে বেশিরভাগ টাকা অর্থাৎ 1 কোটি 80 লাখ টাকা ছিল সরকারের এবং 1 কোটি 20 লাখ টাকা ছিল ঋণ গ্রহীতাদের। অর্থাৎ গ্রামীণ ব্যাংকে ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যক্তিগত কোনো টাকা ছিল না। অথচ গ্রামীণ ব্যাংকে ব্যবহার করেই ডক্টর ইউনূস পেয়েছেন সবকিছু। কাগজে কলমে গ্রামীণ ব্যাংকের মালিক সরকার এবং ঋণ গ্রহীতা জনগণ। কিন্তু অসাধারণ মেধায় রাষ্ট্র এবং জনগণের অর্থ ডক্টর মোহাম্মদ ইউনূস পুরে ফেলেন তার পকেটে। গ্রামীণ ব্যাংকের টাকায় ডক্টর মোহাম্মদ ইউনূস গড়ে তুলেছেন নিয়ন্ত্রণাধীন 28টি প্রতিষ্ঠান এবং গ্রামীণ ব্যাংক তথা সরকারের টাকা আত্মসাৎ করে তিনি এখন হাজার হাজার কোটি টাকার মালিক বনে গেছেন। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠার পর থেকে দাতা গোষ্ঠী অনুদান এবং ঋণ দেয় গ্রামীণ ব্যাংককে। অনুদানের সব অর্থ যদি রাষ্ট্র এবং জনগণের কাছে যায় তাহলে ডক্টর ইউনূসের লাভ কি? তাই দাতাদের অনুদানের অর্থ দিয়ে গঠন করলেন সোশ্যাল ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড SVCF। 1992 সালের 7 অক্টোবর ওই ফান্ড দিয়ে আলাদা একটি প্রতিষ্ঠান গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। 1994 সালে গ্রামীণ ফান্ড নামের একটি লিমিটেড কোম্পানি গঠন করা হয়। তাতে ওই ফান্ডের 49.10 কোটি টাকা স্থানান্তর করা হয়। গ্রামীণ ব্যাংক দেখিয়ে বিদেশ থেকে টাকা এনে তা সরিয়ে ফেলার চেষ্টা ছিল শুরু থেকেই। গ্রামীণ ব্যাংক সরকারি প্রতিষ্ঠান হলেও ডক্টর ইউনূসের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে সব সিদ্ধান্ত একাই নিতেন। পরিচালনা পর্ষদ এমন ভাবে গঠন করা হয়েছিল যাতে কেউ ডক্টর ইউনূসের বিরুদ্ধে কথা না বলেন। ডক্টর ইউনূস এই সুযোগটি কাজে লাগান। 1993 সালের 19 ডিসেম্বর গ্রামীণ ব্যাংকের 34তম বোর্ড সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় সিদ্ধান্ত হয় দাতা গোষ্ঠীর অনুদানের অর্থ এবং ঋণ দিয়ে সোশ্যাল অ্যাডভান্সমেন্ট ফান্ড SAF গঠন করা হয়। কিন্তু দাতারা গ্রামীণ ব্যাংক থেকে এভাবে অর্থ সরিয়ে ফেলার আপত্তি জানায়। দাতারা সাফ জানিয়ে দেন এভাবে অর্থ স্থানান্তর জালিয়াতি। এবার ভিন্ন কৌশল গ্রহণ করলেন ডক্টর ইউনূস। আনুষ্ঠানিক চিঠি দিয়ে তিনি জানান এটি সিদ্ধান্ত। ভবিষ্যতে এ ব্যাপারে সতর্ক থাকবেন বলে অঙ্গীকার করেন। 25 এপ্রিল
1996 সালে গ্রামীণ ব্যাংকের বোর্ড সভায় গ্রামীণ কল্যাণ গঠনের প্রস্তাব আনেন। প্রস্তাবে বলা হয়, গ্রামীণ ব্যাংকের সদস্য ও কর্মীদের কল্যাণে কোম্পানি আইন 1994 এর আওতায় গ্রামীণ কল্যাণ নামের একটি প্রতিষ্ঠান গঠন করা হলো। গ্রামীণ ব্যাংকের বোর্ড সভা এই প্রস্তাব অনুমোদন করে। এটি গ্রামীণ ব্যাংকেরই অঙ্গ প্রতিষ্ঠান। গ্রামীণ কল্যাণ যে গ্রামীণ ব্যাংকেরই শাখা প্রতিষ্ঠান তা আরও স্পষ্টভাবে প্রমাণিত হয় এর মূলধন গঠন প্রক্রিয়ায়। গ্রামীণ কল্যাণে গ্রামীণ ব্যাংক সোশ্যাল অ্যাডভান্সমেন্ট ফান্ড SAF থেকে 69 কোটি টাকা প্রদান করা হয়। গ্রামীণ কল্যাণের মেমোরেন্ডাম অব আর্টিকেলও গ্রামীণ ব্যাংকের সাথে এর সংশ্লিষ্টতার প্রমাণ মেলে। মেমোরেন্ডাম অব আর্টিকেল অনুযায়ী গ্রামীণ কল্যাণের 9 সদস্যের পরিচালনা পরিষদের 2 জন সদস্য গ্রামীণ ব্যাংকের মনোনীত প্রতিনিধি। এছাড়াও গ্রামীণ কল্যাণের চেয়ারম্যান হবেন গ্রামীণ ব্যাংকের মনোনীত প্রতিনিধি। গ্রামীণ ব্যাংকের মনোনীত প্রতিনিধি হিসেবে ডক্টর ইউনুস গ্রামীণ কল্যাণের চেয়ারম্যান হন। এরপর গ্রামীণ কল্যাণ হয়ে ওঠে ডক্টর ইউনুসের সোনার ডিম পাড়া রাজহাঁস। গ্রামীণ কল্যাণের মাধ্যমে তিনি গড়ে তোলেন একাধিক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানগুলো হলো গ্রামীণ টেলিকম লিমিটেড, গ্রামীণ ডিস্ট্রিবিউশন লিমিটেড, গ্রামীণ শিক্ষা, গ্রামীণ নেটওয়ার লিমিটেড, গ্রামীণ ব্যবস্থা বিকাশ, গ্রামীণ IT পার্ক, গ্রামীণ ক্যাপিটাল ম্যানেজমেন্ট, গ্রামীণ সলিউশন লিমিটেড, গ্রামীণ ডানন ফুডস লিমিটেড, গ্রামীণ হেলথ কেয়ার সার্ভিসেস লিমিটেড, গ্রামীণ স্টার এডুকেশন লিমিটেড, গ্রামীণ ফেব্রিক্স অ্যান্ড ফ্যাশন লিমিটেড, গ্রামীণ কৃষি ফাউন্ডেশন। অন্যদিকে গ্রামীণ কল্যাণের আদলে প্রতিষ্ঠিত গ্রামীণ ফান্ডের মাধ্যমে গঠন করা হয় আরও কিছু প্রতিষ্ঠান। এগুলো হলো গ্রামীণ ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড, গ্রামীণ সলিউশন লিমিটেড, গ্রামীণ উদ্যোগ, গ্রামীণ IT লিমিটেড, গ্রামীণ আইটেক লিমিটেড, গ্রামীণ সাইবার নেট লিমিটেড, গ্রামীণ নেটওয়ার লিমিটেড, গ্রামীণ IT পার্ক, টিউলিপ ডেইরি অ্যান্ড প্রোডাক্ট লিমিটেড, গ্লোব কিডস ডিজিটাল লিমিটেড, গ্রামীণ বাইটেক লিমিটেড, গ্রামীণ সাইবার নেট লিমিটেড, গ্রামীণ স্টার এডুকেশন লিমিটেড, রফিক অটো ভ্যান ম্যানুফ্যাকচার লিমিটেড, গ্রামীণ ইনফরমেশন হাইওয়ে লিমিটেড, গ্রামীণ ব্যবস্থা সেবা লিমিটেড ও গ্রামীণ সামগ্রী। মজার ব্যাপার হলো গ্রামীণ ব্যাংকের অর্থ এবং বোর্ড সভার সিদ্ধান্তের মাধ্যমে গ্রামীণ কল্যাণ এবং গ্রামীণ ফান্ড গঠিত হয়। এই দুটি প্রতিষ্ঠানের মাধ্যমে যে প্রতিষ্ঠানগুলো গঠিত হয়েছে তা সবই আইনত গ্রামীণ ব্যাংকের অঙ্গ প্রতিষ্ঠান। কিন্তু 2020 সাল পর্যন্ত গ্রামীণ ফান্ড এবং গ্রামীণ কল্যাণের পরিচালনা পর্ষদে গ্রামীণ ব্যাংকের প্রতিনিধি থাকলেও 2021 সাল থেকে এই প্রতিষ্ঠান দুটিতে গ্রামীণ ব্যাংকের প্রতিনিধি নেই। গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী এই দুটি প্রতিষ্ঠানের চেয়ারম্যান হবেন গ্রামীণ ব্যাংকের মনোনীত ব্যক্তি। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস এখনো গ্রামীণ কল্যাণ এবং গ্রামীণ ফান্ডের চেয়ারম্যান পদে বহাল আছেন। প্রশ্ন হলো, কোন কর্তৃত্ব বলে তিনি এখনো চেয়ারম্যান? এখানে গ্রামীণ ব্যাংকের নীরবতাও এক রহস্য। ডক্টর মোহাম্মদ ইউনুস গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব থেকে অবসরে গেলেও ব্যাংকটি নিয়ন্ত্রণ করছে তার অনুগতরাই। এই কারণেই তাদের নীরবতা। গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষের রহস্যময় আচরণের কারণেই গ্রামীণ ব্যাংকের অর্থে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলোর মালিকানা বঞ্চিত রাষ্ট্র ও জনগণ। রাষ্ট্রের অর্থ দিয়ে ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান গড়ে তোলার এই এক অদ্ভুত জালিয়াতি। রাষ্ট্রীয় সম্পদের টাকা দিয়ে ব্যক্তিগত কোম্পানি গঠন রাষ্ট্রের সাথে ভয়ঙ্কর প্রতারণা। লাভে গ্রামীণ টেলিকম এবং বাকি সব লোকসানি প্রতিষ্ঠান কেন? গ্রামীণ কল্যাণ এবং গ্রামীণ ফান্ডের মাধ্যমে গঠিত 28 প্রতিষ্ঠানের মধ্যে একমাত্র গ্রামীণ টেলিকম ছাড়া আর সব প্রতিষ্ঠানই লোকসানি। গ্রামীণ টেলিকম দেশের সর্ববৃহৎ মোবাইল নেটওয়ার্ক। গ্রামীণ ফোনের 34.2% শেয়ারের মালিক। 2022 সালে গ্রামীণ ফোন ট্যাক্স ভ্যাট দেওয়ার পর নিট মুনাফা করেছে 3009 কোটি 16 লাখ টাকা। অর্থাৎ গ্রামীণ ফোন থেকে গ্রামীণ টেলিকম প্রতি বছর নিট মুনাফা পায় প্রায় 1000 কোটি টাকারও বেশি। গ্রামীণ ফোনের লভ্যাংশ 9-6 করা ছাড়া গ্রামীণ টেলিকমের আর কোনো কাজ নেই। এই টাকা দিয়ে ডক্টর ইউনুসের 28টি হাই কোম্পানি প্রতিপালন করা হয়। গ্রামীণ টেলিকমের লাভের টাকার একটি অংশ যায় গ্রামীণ কল্যাণে। গ্রামীণ কল্যাণের মাধ্যমে বাকি নাম সর্বস্ব প্রতিষ্ঠানগুলোকে বাঁচিয়ে রাখা হয়। এইসব প্রতিষ্ঠানই লোকসানি প্রতিষ্ঠান। প্রশ্ন হলো, লোকসান দিয়ে বছরের পর বছর এই প্রতিষ্ঠানগুলো চলবে কেন? একটু লক্ষ্য করলে দেখা যাবে গ্রামীণ ব্যাংক থেকে টাকা সরিয়ে গ্রামীণ কল্যাণের মাধ্যমে যে প্রতিষ্ঠানগুলো গঠন করা হয়েছে তার সবগুলোর চেয়ারম্যান ডক্টর ইউনুস। আর এই প্রতিষ্ঠানগুলোর এমডি পদে নিয়োগ দেওয়া হয় ডক্টর ইউনুসের একান্ত অনুগত এবং বিশ্বস্তদের। এরা গাড়ি পান, মোটা অঙ্কের বেতন পান এবং ডক্টর ইউনুসের কথা অনুযায়ী কাজ করেন। এটা এক ধরনের উৎকোচ। এই প্রতিষ্ঠানগুলোর প্রতিষ্ঠার এক বড় কার্যক্রম হলো গ্রামীণ টেলিকমের লাভের টাকা আত্মসাৎ করা এবং আয়কর ফাঁকি। এই প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে ডক্টর ইউনুস আসলে
অর্থ পাচার করেন। গ্রামীণ টেলিকমের টাকাকে হাত বদল করে করে অর্থ পাচারের পথ তৈরি করা হয়। গ্রামীণ টেলিকম কোম্পানি আইন 1994 ধারা 28 এবং 29 বিধান লঙ্ঘন করে গ্রামীণফোন লিমিটেড থেকে গ্রামীণ কল্যাণকে তার লভ্যাংশ আয়ের 42.6% বিতরণ করে আসছে। যদিও গ্রামীণ কল্যাণ গ্রামীণফোন লিমিটেডের শেয়ার হোল্ডার নয়, আইন অনুযায়ী গ্রামীণ টেলিকমের সমগ্র লভ্যাংশ আয়কে এর আয় হিসেবে ভোগ করতে হবে এবং সেই অনুযায়ী সংশ্লিষ্ট আর্থিক বছরের জন্য প্রযোজ্য কর্পোরেট হারে কর দিতে হবে। কিন্তু তাদের নিরীক্ষিত হিসাব পর্যালোচনা করলে দেখা যায় তারা গ্রামীণ টেলিকম থেকে গ্রামীণ কল্যাণকে তাদের লভ্যাংশ আয়ের প্রায় অর্ধেক প্রদান করেছে শুধুমাত্র অগ্রিম আয়কর 10 থেকে 20% হারে। অথচ আইন অনুযায়ী তাদের জন্য প্রযোজ্য কর্পোরেট করের হার ছিল 35% থেকে 37.5% পর্যন্ত। এই কর্পোরেট রেট এবং ডিভিডেন্ড ট্যাক্সের পার্থক্য কর ফাঁকি। গ্রামীণ কল্যাণ প্রচলিত আইন অনুযায়ী কোনোভাবেই গ্রামীণ টেলিকমের লভ্যাংশ আয়ের অধিকারী নয়। গ্রামীণ টেলিকম শুরু থেকে যে সকল কর ফাঁকি দিয়েছে সেগুলো যোগ করলে পরিমাণ দাঁড়ায় প্রায় 1000 কোটি টাকা। এই কর ফাঁকির হিসাব শুধুমাত্র গ্রামীণ টেলিকমের। ডক্টর ইউনূসের নিয়ন্ত্রিত অন্যান্য কোম্পানি ও প্রতিষ্ঠান এবং তার ব্যক্তিগত আয়করের ক্ষেত্রেও ব্যাপকভাবে কর ফাঁকির ঘটনা অনেকটা স্বাভাবিক নিয়মের মতোই বহু বছর ধরে ঘটেছে। ডক্টর ইউনূস নিয়ন্ত্রিত অন্যান্য প্রতিষ্ঠানগুলোর কর ফাঁকির ঘটনাগুলো হিসাব করলে এর পরিমাণ দাঁড়াবে বিশাল অঙ্কের। গ্রামীণ টেলিকমের 26 বছরের কার্যক্রম চলাকালীন প্রায় 1000 কোটি টাকার কর ফাঁকি দেওয়া হয়। এই দীর্ঘ সময়ে ডক্টর ইউনূস প্রতি বছর শতকরা 15 থেকে 25% পর্যন্ত কর ফাঁকি দিয়ে এসেছেন। 1997 সাল থেকে 2005 সাল পর্যন্ত প্রতি বছর গ্রামীণ টেলিকমে ডক্টর ইউনূস 25% কর ফাঁকি দিয়েছেন। ওই সময় কর ছিল 35%, প্রদান করেছিলেন মাত্র 10%। 2006 থেকে 2008 সাল পর্যন্ত ওই প্রতিষ্ঠানে ডক্টর ইউনূস কর ফাঁকি দিয়েছেন বছরে 20%। ওই সময় কর ছিল 35%, প্রদান করেছিলেন মাত্র 15%। 2009 সাল থেকে 2022 সাল পর্যন্ত ডক্টর ইউনূস নিয়ন্ত্রিত গ্রামীণ টেলিকমে প্রতি বছর 15% কর ফাঁকি দেওয়া হয়েছে। ওই সময়ের মধ্যে কর ছিল 35% আর প্রদান করেছিলেন মাত্র 20%। এটি লক্ষণীয়। ডক্টর ইউনূস তার কর ফাঁকির বিষয়গুলো ধামাচাপা দিতে দেশের আদালতে বেশ কিছু মামলা ও রিট পিটিশন দায়ের করেন। এই সকল মামলা ও রিটের উদ্দেশ্য হচ্ছে কর ফাঁকি সংক্রান্ত বিষয়ে ডক্টর ইউনূসকে যেন আইনের মুখোমুখি হতে না হয়। ডক্টর ইউনূসের কর সংক্রান্ত প্রতিটি ক্ষেত্রেই তার কর ফাঁকির বিষয়গুলো দালিলিকভাবে প্রমাণিত হয়েছে। ডক্টর ইউনূসের কর ফাঁকির বিষয়ে সংশ্লিষ্ট রাষ্ট্রীয় ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষের দ্বারা পরিচালিত তদন্তে এটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে যে ডক্টর ইউনূস নিজে এবং তার নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানগুলো তার নির্দেশনাতেই কর ফাঁকির অপরাধে জড়িত। সর্বোচ্চ আদালতের নির্দেশে সম্প্রতি তিনি 12 কোটি টাকার বেশি দান কর পরিশোধ করেন। অস্বচ্ছ ব্যক্তিগত অ্যাকাউন্ট, জালিয়াতি এবং অর্থ পাচার। ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে 3টি। এই ব্যাংক অ্যাকাউন্ট 3টি হলো যথাক্রমে সাউথ ইস্ট ব্যাংক অ্যাকাউন্ট নম্বর 02121000200061 আর দ্বিতীয়টি হলো স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার 181212747701 এবং সর্বশেষটি হলো রূপালী ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার 048901000896। এই 3টি ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে 2000 সালে খোলা সাউথ ইস্ট ব্যাংকের অ্যাকাউন্টটি অ্যাকাউন্ট নাম্বার 02121000200061 তার মূল ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্ট হিসেবেই প্রতীয়মান হয়েছে। এই অ্যাকাউন্টে 2000 সাল থেকে 2023 সাল পর্যন্ত 118,76,76,368 টাকা রেমিটেন্স এসেছে। এই রেমিটেন্সের বেশিরভাগ 47,99,96,652 টাকা এসেছে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে। সেই সময়ে একটি রাজনৈতিক দল গঠনেরও প্রয়াস করেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তাহলে কি রাজনৈতিক দল গঠনের জন্য বিদেশি বন্ধুরা ডক্টর ইউনূসকে টাকা দিয়েছিল? বিদেশ থেকে টাকা এনে রাজনৈতিক দল করতে চেয়েছিলেন ডক্টর ইউনূস? ডক্টর মোহাম্মদ ইউনূসের ট্যাক্স ফাইল বিশ্লেষণে উঠে এসেছে 2003 সালের পরে নোবেল বিজয়ী তকমাদারি ডক্টর মোহাম্মদ ইউনূস তার ট্যাক্স ফাইলে 2005 থেকে 6 কর বছরে তিনি সর্বমোট 97,4,61,191 টাকা রেমিটেন্স প্রাপ্তির কথা উল্লেখ করেছেন। কিন্তু ওই সময় তার ব্যক্তিগত সাউথ ইস্ট ব্যাংকের অ্যাকাউন্টে
রেমিটেন্স প্রাপ্তির পরিমাণ ১১৫,৯৮,৯৬,০২৪ টাকা। অর্থাৎ ওই সময়ে তিনি 18,94,34,835 টাকা রেমিটেন্স প্রাপ্তির তথ্য সরকারকে কর ফাঁকি দেওয়ার লক্ষ্যে তার ব্যক্তিগত ট্যাক্স ফাইলে গোপন করেছেন। এটি স্পষ্ট অর্থ পাচারের দুষ্ট। ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যক্তিগত অ্যাকাউন্টের ডেবিট অ্যানালাইসিসে উঠে এসেছে অপ্রদর্শিত অর্থসমূহের মূল অংশ তিনি সাউথ ইস্ট ব্যাংকের অন্য দুটি অ্যাকাউন্ট, সাউথ ইস্ট ব্যাংকের 15 নম্বর ব্রাঞ্চের ট্রাভেল ইন্টারন্যাশনাল লিমিটেড নামের অ্যাকাউন্ট নম্বর 73300003339 ব্যাংক অ্যাকাউন্টে 11,14,31,767 টাকা এবং 0035 নম্বর ব্রাঞ্চের অ্যাকাউন্ট নাম্বার 903031609110 ব্যাংক অ্যাকাউন্টে 2,52,00,000 টাকা স্থানান্তর করেছেন। অর্থ পাচারের জন্যই এভাবে টাকা এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে স্থানান্তর করা হয়। সরকারকে কর ফাঁকি দেওয়ার লক্ষ্যে বিভিন্ন কর বছরে তিনি তার ব্যক্তিগত ট্যাক্স ফাইলে নিজস্ব সাউথ ইস্ট ব্যাংকে প্রাপ্ত বিপুল পরিমাণে রেমিটেন্সের তথ্য গোপন করেছেন। 2007 থেকে 8 অর্থ বছরে তিনি রেমিটেন্স প্রাপ্ত হয়েছেন 15,11,31,047 টাকা, কিন্তু তিনি তার ট্যাক্স ফাইলে প্রদর্শন করেছেন 9,14,58,489 টাকা। ব্যক্তিগত অ্যাকাউন্ট এবং ট্যাক্স বা কর ফাইলের সাথে এখানে পার্থক্য রয়েছে 5,96,72,519 টাকা। 2008 থেকে 9 কর বছরে তিনি রেমিটেন্স প্রাপ্ত হয়েছেন 11,83,14,410 টাকা, অথচ তিনি তার ট্যাক্স ফাইলে উল্লেখ করেছেন 10,40,24,832 টাকা। এখানে তিনি 1,42,89,578 কোটি টাকার তথ্য গোপন করেছেন। 2009 থেকে 10 কর বছরে তিনি রেমিটেন্স প্রাপ্ত হয়েছেন 20,95,91,195 টাকা। তিনি তার ট্যাক্স ফাইলে উল্লেখ করেছেন 18,99,28,731 টাকা। এখানে তিনি 1,96,22,465 টাকার তথ্য গোপন করেছেন। 2010 থেকে 11 কর বছরে তিনি রেমিটেন্স প্রাপ্ত হয়েছেন 8,18,65,204 টাকা, অথচ তার ট্যাক্স ফাইলে উল্লেখ করেছেন 6,60,44,092 টাকা। এখানে তিনি 1,58,21,112 টাকা তথ্য গোপন করেছেন। 2011 থেকে 12 কর বছরে তিনি রেমিটেন্স প্রাপ্ত হয়েছেন 5,91,05,586 টাকা, আর ট্যাক্স ফাইলে উল্লেখ করেছেন 4,65,36,572 টাকা। এখানে তিনি 1,25,69,014 টাকার তথ্য গোপন করেছেন। 2012 থেকে 13 কর বছরে তিনি রেমিটেন্স প্রাপ্ত হয়েছেন 8,37,02,077 টাকা। তিনি তার ট্যাক্স ফাইলে উল্লেখ করেছেন 6,50,66,665 টাকা। এখানে তিনি 1,86,35,412 টাকা তথ্য গোপন করেছেন। 2013 থেকে 14 কর বছরে তিনি রেমিটেন্স প্রাপ্ত হয়েছেন 10,95,42,336 টাকা। তিনি তার ট্যাক্স ফাইলে উল্লেখ করেছেন 7,98,59,544 টাকা। এখানে তিনি 2,56,82,793 টাকার তথ্য গোপন করেছেন। 2014 থেকে 15 কর বছরে তিনি রেমিটেন্স প্রাপ্ত হয়েছেন 7,14,57,207 টাকা, অথচ ট্যাক্স ফাইলে উল্লেখ করেছেন 5,16,61,598 টাকা। এখানেও তিনি 1,97,95,609 টাকা তথ্য গোপন করেছেন। 2000 সালের পর থেকে এমন প্রতিটি কর বছরে ডক্টর মোহাম্মদ ইউনূস বিদেশ থেকে রেমিটেন্স প্রাপ্ত হয়ে কোটি কোটি টাকার তথ্য গোপন করে সরকারের কর ফাঁকি দিয়েছেন। 2005 থেকে 6 কর বছর থেকে শুরু করে 2022 থেকে 23 কর বছর পর্যন্ত সরকারের কর ফাঁকি দেওয়ার লক্ষ্যে তিনি 18,94,34,835 টাকা রেমিটেন্সের তথ্য গোপন করেছেন। মজার ব্যাপার হলো 2020 থেকে 21 অর্থ বছরে ডক্টর ইউনূসের ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে প্রায় সব টাকা তুলে ইউনূস ট্রাস্ট গঠন করেন। ট্রাস্টের টাকা আয়কর মুক্ত, সেই হিসেব থেকে এমন কাণ্ড করেন তিনি। কিন্তু এরকম ফান্ডের জন্য
15% কর দিতে হয়, এটি তিনি দেননি। এই ট্যাক্স ফাঁকির কারণে তার বিরুদ্ধে মামলা হয়। এই মামলায় তিনি হেরে যান। ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যাংক অ্যাকাউন্টগুলো বিশ্লেষণে উঠে এসেছে, তার সব ব্যাংক অ্যাকাউন্টে বিভিন্ন সময়ে বিদেশ থেকে কোটি কোটি টাকা রেমিটেন্স এসেছে। নির্বাচন মৌসুমগুলোতে তার ব্যক্তিগত অ্যাকাউন্টে এই রেমিটেন্সের টাকার প্রবাহ সবচেয়ে বেশি। কিন্তু প্রশ্ন উঠেছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টগুলোতে নির্বাচনী মৌসুমে বিদেশ থেকে বেশি অর্থ আসার উদ্দেশ্য কি? কোন বিশেষ রাজনৈতিক দলের জন্য কি তিনি টাকা এনেছেন? ডক্টর মোহাম্মদ ইউনূস ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য যে ট্রাস্ট গঠন করেন তার একটি মাত্র কার্যক্রম দেখা যায়, তা হলো ডক্টর ইউনূস এবং তার পরিবারের সব ব্যয় বহন করা হয় এই ট্রাস্টের টাকায়। এটাও এক ধরনের জালিয়াতি। এই ট্রাস্ট যে ধরনের সমাজসেবামূলক কার্যক্রমে করবে বলে অঙ্গীকার করা হয়েছে তা কিছুই করে না। তাহলে কি কর ফাঁকি দিয়ে বিলাসী জীবনযাপনের জন্যই এই ট্রাস্ট? একজন নোবেল জয়ী ব্যক্তি কিভাবে রাষ্ট্র এবং জনগণের সঙ্গে এরকম প্রতারণা করতে পারেন? রাষ্ট্রের সম্পদ দিয়ে বানাতে পারেন একের পর এক ব্যক্তিগত প্রতিষ্ঠান। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তি কিভাবে আয়কর ফাঁকি দেওয়ার জন্য করতে পারেন নানা ছল চাতুরি ও প্রতারণা? এই প্রশ্নের কি উত্তর দেবেন ডক্টর মোহাম্মদ ইউনূস? মুখোশের আড়ালে এই মানুষটি আসলে আইনের প্রতি অশ্রদ্ধাশীল একজন দুর্নীতিবাজ। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি মনে করেন তিনি নির্দোষ, তাহলে তার উচিত মামলার মুখোমুখি হয়ে আত্মপক্ষ সমর্থন করে নিজের বক্তব্য পেশ করা, বিতর্কের অবসান করা। কিন্তু তা না করে তিনি মামলা প্রত্যাহারের জন্য বিপুল অর্থ খরচ করছেন। প্রশ্ন হলো, তার মতো গুণী ব্যক্তির আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে বিবৃতির সঙ্গে প্রয়োজন কি? কেন এই তদবির? এই প্রতিবেদন তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে জাতীয় গণমাধ্যম বাংলা ইনসাইডার থেকে। আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার। এভাবেই সঙ্গে থাকুন, আমরা তো ফিরছি নতুন নতুন প্রতিবেদন নিয়ে।